আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 2021 এবং 2022 সালের এইচএসসি পরীক্ষার্থীদের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে। অধ্যায়টির নাম আর্থিক অবস্থার বিবরণী। আমি আজ তোমাদের এই আর্থিক অবস্থার বিবরণী থেকে এমসিকিউ কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী। তো এই আর্থিক অবস্থার বিবরণীতে কিছু এমসিকিউ রয়েছে যেগুলো তোমাদের কাছে কঠিন মনে হচ্ছে। আমি দেখো আলোচনার মাধ্যমে তোমাদেরকে এটি অত্যন্ত সহজ করে দিচ্ছি। তো আমরা একটি করে প্রশ্ন লিখব এবং তার আলোচনা করব। তো আমরা চলে যাই আলোচনায়। তো দেখো আমি একটি কোশ্চেন লিখেছি। প্রারম্ভিক মজুদ 50,000 টাকা, ক্রয় 1,50,000 টাকা, সমাপনী মজুদ 60,000 টাকা, মজুরি 10,000 টাকা, মোট লাভ বিক্রিত পণ্যের ব্যয়ের 20%। মোট লাভ বিক্রিত পণ্যের ব্যয়ের 20%। 1 নম্বর প্রশ্ন, বিক্রিত পণ্যের ব্যয় কত? এখানে 4টি উত্তর দেওয়া আছে। আমরা এখন বিক্রিত পণ্যের ব্যয় বের করব। আমরা সবাই বিক্রিত পণ্যের ব্যয়ের একটি সূত্র জানি। সূত্রটি হলো এই যে বিক্রিত পণ্যের ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয় সমান আমরা জানি প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ ক্রয় সংক্রান্ত খরচ। এই ক্রয়ের সাথে যোগ হবে ক্রয় সংক্রান্ত খরচ, যেমন মজুরি, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, জাহাজ ভাড়া ইত্যাদি। তো এই অঙ্কের মধ্যে এই ক্রয়ের সাথে আরো যোগ হবে মজুরি। যেহেতু এখানে মজুরি দেওয়া আছে, যদি আমদানি শুল্ক দেওয়া থাকতো তাহলে আমরা আমদানি শুল্ককে যোগ করতাম। তাহলে প্রারম্ভিক মজুদ যোগ ক্রয় যোগ মজুরি বা সমাপনী মজুদ বা সমাপনী মজুদ, এই হলো বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র। তাহলে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 50,000 টাকা যোগ ক্রয় দেওয়া আছে 1,50,000 টাকা যোগ মজুরি দেওয়া আছে 10,000 টাকা মাইনাস সমাপনী মজুদ দেওয়া আছে 60,000 টাকা। 60,000 টাকা। তাহলে আমরা যদি এটাকে এই 50,000 টাকার সাথে যোগ করি, 1,50,000 টাকা যোগ করি 10,000 টাকা বাদ দিই 60,000 টাকা, তাহলে আমাদের 1,50,000 টাকা বের হয় বিক্রিত পণ্যের ব্যয়। 1,50,000 টাকা। তাহলে আমাদের উত্তর হবে গ, 1,50,000 টাকা। আমরা চলে যাই দ্বিতীয় কোশ্চেন। মোট বিক্রয়ের পরিমাণ কত? অর্থাৎ উপরের উদ্দীপক ঠিক থাকবে। তো প্রশ্নে চেয়েছে মোট বিক্রয়ের পরিমাণ কত। এখানে 4টি উত্তর দেওয়া আছে। আমরা এখন মোট বিক্রয়ের পরিমাণ বের করব। তো যেহেতু বিক্রিত পণ্যের ব্যয় আমরা বের করে ফেলেছি 1,50,000 টাকা, তো আমাদের মাথায় রাখতে হবে যে এই অঙ্কে বিক্রিত পণ্যের ব্যয় 1,50,000 টাকা। তো আমরা এখন বের করব বিক্রয়ের পরিমাণ। তাহলে আমরা লিখতে পারি মোট বিক্রয় সমান বিক্রিত পণ্যের ব্যয় যোগ লাভ। অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যদি লাভ যোগ করি তাহলে আমাদের মোট বিক্রয় পাওয়া যাবে। তো বিক্রিত পণ্যের ব্যয় আমরা একটু আগে পেয়েছি 1,50,000 টাকা যোগ এর সাথে আমরা লাভ যোগ করব। তো আমরা দেখি এই অঙ্কে লাভের হার কি বলছে 20%। তাহলে এই যে 1,50,000 টাকা ইন্টু 20%, তাহলে আমাদের বের হয়ে যাবে লাভের পরিমাণ কত। এই যে বিক্রিত পণ্যের ব্যয়ের উপর 20%, তাহলে 1,50,000 টাকা যোগ এই 1,50,000 টাকার উপর 20%,
তো 1,50,000 টাকার উপর যদি আমরা 20% করি তাহলে আমাদের লাভের পরিমাণ দাঁড়ায় 30,000 টাকা। তাহলে আমাদের মোট বিক্রয়ের পরিমাণ হবে 1,80,000 টাকা। তাহলে এই 1,80,000 টাকা হবে আমাদের উত্তর। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা যদি প্রশ্নে শুধু লাভের পরিমাণ বের করতে বলে তাও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারবো। তো এখান থেকে মূলত আমরা এই উদ্দীপকের সাহায্যে 3টি জিনিস শিখলাম: বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে পাওয়া যায়, মোট বিক্রয়ের পরিমাণ কিভাবে পাওয়া যায় এবং লাভের পরিমাণ কিভাবে পাওয়া যায়। তো চলে যাই আমরা দ্বিতীয় কোশ্চেন। দেখো, আমি আরেকটি কোশ্চেন লিখেছি। ক্রয় 1,80,000 টাকা, ক্রয় ফেরত 5,000 টাকা, বিক্রয় 3 লক্ষ টাকা, প্রারম্ভিক মজুদ 30,000 টাকা, বিক্রয় বার্তা 4,000 টাকা, সমাপনী মজুদ 20,000 টাকা, ক্রয় বার্তা 2,000 টাকা এবং বিক্রয় ফেরত 7,000 টাকা। কোশ্চেনে এসেছে নিট ক্রয় কত। কোশ্চেনে এসেছে নিট ক্রয়ের পরিমাণ কত। এখানে এরকম 4টি উত্তর দেওয়া থাকবে, সঠিক উত্তরটি তোমার বের করতে হবে। তো আমরা এখন নিট ক্রয় বের করব। আমরা জানি নিট ক্রয় সমান আমরা নিট ক্রয়ের সূত্র জানি। ক্রয় থেকে ক্রয় ফেরত, ক্রয় বার্তা, মালিক কর্তৃক পণ্য উত্তোলন, বিনামূল্যে পণ্য বিতরণ। অর্থাৎ কিছু ক্রয়ের সাথে সংশ্লিষ্ট জিনিস যা ক্রয়ের মধ্যে যুক্ত আছে ওগুলোই ক্রয় থেকে বাদ দিলে নিট ক্রয় পাওয়া যায়। অর্থাৎ ক্রয় থেকে এই অঙ্কে ক্রয় ফেরত আছে, দেখো এই যে ক্রয় ফেরত আছে 5,000 টাকা আর ক্রয় বার্তা আছে 2,000 টাকা। তাহলে ক্রয় থেকে এই যে ক্রয় থেকে ক্রয় ফেরত এবং ক্রয় বার্তা বাদ দিলেই নিট ক্রয় পাওয়া যাবে। তো এই অঙ্কে ক্রয় আছে 1,80,000 টাকা বা ক্রয় ফেরত আছে 5,000 টাকা বা ক্রয় বার্তা আছে 2,000 টাকা। তাহলে 1,80,000 টাকা থেকে এই 5 আর 2 7,000 টাকা বাদ দিলে আমাদের নিট ক্রয় পাওয়া যায়। তাহলে নিট ক্রয় হবে 1,80,000 টাকা থেকে 7,000 টাকা বাদ দিলে 73,000 টাকা। 1,73,000 টাকা হবে আমাদের নিট ক্রয়। চলে যাই এই উদ্দীপকের আলোকে দ্বিতীয় কোশ্চেন। দেখো, আমাদের দ্বিতীয় কোশ্চেনে চেয়েছে বিক্রিত পণ্যের ব্যয় কত। আমরা বিক্রিত পণ্যের ব্যয় কিন্তু অনেক অঙ্কে করে থাকি। তাহলে এবার বের করব বিক্রিত পণ্যের ব্যয়। তো নিট ক্রয় 1,73,000 টাকা মাথায় রাখতে হবে। চলে যাই আবার বিক্রিত পণ্যের ব্যয় বের করব। দেখো, আমরা বের করব বিক্রিত পণ্যের ব্যয়। আমরা জানি বিক্রিত পণ্যের ব্যয়ের সূত্র হলো প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয়। অর্থাৎ এই অঙ্কে যেহেতু আমরা নিট ক্রয় বের করে ফেলেছি তাই ডাইরেক্ট আমরা নিট ক্রয় দিয়ে দিলাম। প্রারম্ভিক মজুদ যোগ নিট ক্রয় মাইনাস সমাপনী মজুদ। তাহলে প্রারম্ভিক মজুদ এই অঙ্কে দেওয়া আছে 30,000 টাকা। এই যে 30,000 টাকা যোগ নিট ক্রয় আমরা বের করেছি 1,73,000 টাকা মাইনাস এই অঙ্কে সমাপনী মজুদ দেওয়া আছে, এই যে সমাপনী মজুদ দেওয়া আছে 20,000 টাকা। তাহলে এই 20,000 টাকা বাদ দিলে আমাদের বের হয়ে যাবে বিক্রিত পণ্যের ব্যয় 1,73,000 টাকা যোগ 1,73,000 টাকা যোগ 1,30,000 টাকা। তাহলে যোগ বিয়োগ করলে 1,83,000 টাকা। এই 1,83,000 টাকা হবে বিক্রিত পণ্যের ব্যয়। আমরা চলে যাই এর পরবর্তী কোশ্চেন। মোট লাভ কত। অর্থাৎ এই উদ্দীপকের আলোকে আমাদের মোট লাভ বের করতে হবে।
তো আমরা কিন্তু জানি বিক্রিত পণ্যের ব্যয় 1,83,000 টাকা। তো এখন আমরা বের করব মোট লাভ। তো আমরা মোট লাভের সূত্রটি আগে লিখব। এই যে মোট লাভ সমান বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তোমাদের মনে রাখতে হবে বিক্রয় বলতে নিট বিক্রয় বোঝাবে। বিক্রয় বলতে কি বোঝাবে? নিট বিক্রয়। তাহলে দেখো এই কোশ্চেনে বিক্রয় আছে 3 লক্ষ টাকা। বিক্রয় আছে কত? 3 লক্ষ টাকা। এখান থেকে এই যে বিক্রয় ফেরত আছে, এই যে বিক্রয় ফেরত আছে 7,000 টাকা। এই 7,000 টাকা বাদ দিতে হবে, এই 7,000 টাকা বাদ দিতে হবে। আবার বিক্রয় বাট্টা আছে 4,000 টাকা, এই 4,000 টাকাও বাদ দিতে হবে। তাহলে এই বিক্রয় থেকে বিক্রয় ফেরত আর বিক্রয় বাট্টা বাদ দিলে পাওয়া যাবে নিট বিক্রয়। এই নিট বিক্রয় থেকে বাদ দিতে হবে বিক্রিত পণ্যের ব্যয় 1,83,000 টাকা। তাহলে আমরা এটাকে ক্যালকুলেটরের সাহায্যে করে ফেলি। এই 3 লক্ষ টাকা থেকে বাদ 7 আর 4 11,000 টাকা বাদ দিলে থাকে 2,89,000 টাকা বা 1,83,000 টাকা। তো 1,83,000 টাকা বাদ দিলে আমাদের থাকে 1,06,000 টাকা। 1 লক্ষ কত থাকে? থাকে 1,06,000 টাকা। এই যে 1,06,000 টাকা। তাহলে মোট লাভ হবে 1,06,000 টাকা। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেন। দেখো আমি আরেকটি কোশ্চেন লিখেছি। 4 এর 3 অংশ বেতন প্রদান 60,000 টাকা হলে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ কত? 4 এর 3 অংশ বেতন প্রদান 60,000 টাকা। যখনই 4 এর 3 অংশ বেতন প্রদান বলা আছে, তোমার বুঝতে হবে যে 1 অংশ বকেয়া রয়েছে, অর্থাৎ 3 অংশ প্রদান করা হয়েছে, কাজেই 1 অংশ বকেয়া রয়েছে। 3 অংশ প্রদান করা হয়েছে, 1 অংশ বকেয়া রয়েছে। তখন তোমার এভাবে চিন্তা করতে হবে যে 3 অংশ সমান 60,000 টাকা। সুতরাং 1 অংশ সমান কত? এই যে নিচে 3 উপরে 60, অর্থাৎ 20,000 টাকা। তাহলে এই যে বকেয়া টাকার পরিমাণ হবে 20,000 টাকা। আমি আরো 2-1টি উদাহরণ দিলে তোমরা ক্লিয়ার হবে। আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। দেখো আমি আরেকটি কোশ্চেন লিখেছি। 5 এর 3 অংশ বেতন প্রদান 90,000 টাকা হলে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ কত? তাহলে 5 এর 3 অংশ 90,000 টাকা, অর্থাৎ 3 অংশ 90,000 টাকা। তাহলে 5 এর 3 অংশ যখন 90,000 টাকা, তোমার বুঝতে হবে 2 অংশ বকেয়া রয়েছে। সহজ একটি রাস্তা আমি বলে দেই। এই হর আর লব বিয়োগ করবে। হর আর লব বিয়োগ করলে যে অংশটা পাবে সেটি হলো বকেয়া অংশ। তাহলে হর আর লব বিয়োগ করলে কত থাকে? 2 অংশ। তাহলে 2 অংশ বের করতে পারলেই তোমার বকেয়া টাকার পরিমাণ বের হয়ে যাবে। তাহলে আমরা এভাবে করতে পারি, 3 অংশ সমান 90,000 টাকা। সুতরাং 1 অংশ সমান নিচে 3 উপরে 90,000 টাকা। সুতরাং আমাদের 2 অংশ প্রয়োজন। কয় অংশ? 2 অংশ। সুতরাং 2 অংশ সমান এই 90,000 টাকা ইন্টু 2 নিচে 3, অর্থাৎ 60,000 টাকা হবে আমাদের এই বকেয়া টাকার পরিমাণ। আমি কি আরেকটি উদাহরণ দিব? আচ্ছা, আরেকটি উদাহরণ দিলে আরো ক্লিয়ার হবে। দেখো আমি আরেকটি উদাহরণ দিয়েছি। 8 এর 5 অংশ বেতন প্রদান 45,000 টাকা হলে বেতন বাবদ বকেয়া টাকার পরিমাণ কত? তাহলে 8 এর 5 অংশ, অর্থাৎ এখানে 5 অংশ প্রদান করা হয়েছে। তাহলে তোমার বুঝতে হবে 3 অংশ বকেয়া রয়েছে। কয় অংশ? 3 অংশ। আমি বলেছিলাম হর আর লব বিয়োগ করব। হর আর লব বিয়োগ করলে আমাদের বকেয়া অংশ বের হয়ে যাবে। তাহলে এখানে দেওয়া আছে 5 অংশ। তাহলে আমরা এভাবে করতে পারি, 5 অংশ সমান 45,000 টাকা। সুতরাং 1 অংশ সমান
নিচে 5 উপরে 45,000। সুতরাং আমাদের দরকার 3 অংশ। কয় অংশ? 3 অংশ। সুতরাং 3 অংশ সমান এই 45,000 ইন্টু 3 নিচে 5। তাহলে 5 দিয়ে যদি ভাগ করি 9,000, 9 3 রং 27,000। এই 27,000 টাকা হবে আমাদের বকেয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি চলে যাই পরবর্তী কোশ্চেন। অনেক শিক্ষার্থী আমাকে এই বিজ্ঞাপনের বিলম্বিত অথবা বিজ্ঞাপনের অবলোপন নিয়ে আমাকে প্রশ্ন করে থাকে। তো আমি এখন এই বিজ্ঞাপন নিয়ে কিছু আলোচনা করব। মোট বিজ্ঞাপন 65,000 টাকা। 5-এর 2 অংশ অবলোপন করা হলে বিলম্বিত বিজ্ঞাপন কত? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনে রাখবে, যখনই বিজ্ঞাপনের অবলোপন করতে হবে অথবা বিলম্বিত করতে হবে, তুমি মনে রাখবে অবলোপন করতে বললে তোমার বিলম্বিত বের করতে হবে, বিলম্বিত করতে বললেও তোমার অবলোপন বের করতে হবে। অর্থাৎ বিজ্ঞাপন 2টি জায়গায় চলে যাবে, কিছু যাবে অবলোপনে আর কিছু যাবে বিলম্বিত। আচ্ছা, তাহলে তোমাদের মাথায় রাখতে হবে এখানে বিজ্ঞাপন আছে 65,000 টাকা। বিজ্ঞাপন 65,000 টাকা আছে। এই বিজ্ঞাপন 2টি জায়গায় চলে যাবে, কিছু যাবে বিলম্বিত আর কিছু হবে অবলোপন। তো আমরা চলে যাই, যখনই 5-এর 2 অংশ বলবে অবলোপন, তোমার মাথায় রাখতে হবে তাহলে 5-এর 3 অংশ হবে বিলম্বিত। যদি বলে 5-এর 2 অংশ অবলোপন, তাহলে 5-এর 3 অংশ বিলম্বিত, কারণ টোটাল অংশ 5, টোটাল অংশ কিন্তু 5 অংশ। যদি বলে 2 অংশ অবলোপন, তাহলে 3 অংশ বিলম্বিত। তাহলে এই 65,000 টাকা দেখো অবলোপন হবে 5-এর 2 অংশ, এটা হলো অবলোপন, এই যে অবলোপন। তাহলে বিলম্বিত হবে, এই যে বিলম্বিত হবে 65,000 টাকার 5-এর 3 অংশ। তুমি প্রশ্ন করতে পারো যে স্যার 5-এর 3 অংশ আপনি পেলেন কিভাবে? তুমি মনে রাখবে টোটাল অংশ 5টি। টোটাল অংশ কয়টি? 5টি। কিভাবে দেখবো? এই যে নিচে দেওয়া আছে, যেহেতু 2 অংশ অবলোপন, তাহলে 3 অংশ কি? বিলম্বিত। এখন করো 5 13 65, 13 দুগুণে 26, তাহলে 26,000 টাকা হবে অবলোপন আর 39,000 টাকা হবে বিলম্বিত। তাহলে যোগ করলে এই টোটাল হবে 65,000 টাকা। অর্থাৎ আমাদের এই অঙ্কে বিলম্বিত বিজ্ঞাপন হবে 39,000 টাকা। চলে যাই আমরা পরবর্তী কোশ্চেন। দেখো, আমি আরেকটি কোশ্চেন লিখেছি, চলতি বছরে ঋণের উপর 5% হার সুদে মোট সুদ 3750 টাকা হলে মোট ঋণ কত? অর্থাৎ 5% হারে ঋণের সুদ দেওয়া আছে, ঋণের পরিমাণ বের করতে হবে। তাহলে আমরা এইভাবে বের করতে পারি, মোট ঋণ, এই যে মোট ঋণ সমান এই 3750 টাকা হলো টোটাল সুদ, ইনটু যেহেতু বলছে ঋণের হার হলো 5%, তাহলে 5 টাকা সুদ হলে ঋণ 100 টাকা, এই যে 100। যদি 10% বলা থাকে, নিচে 10 উপরে 100। যদি 2% বলা থাকে, নিচে 2 উপরে 100, তাহলে আমাদের টোটাল ঋণ বের হয়ে যাবে। তাহলে দেখি 3750 ইন্টু 100 ভাগ 5, 75,000 টাকা। তাহলে আমাদের টোটাল ঋণ হবে 75,000 টাকা। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি আরো কিছু কোশ্চেন নিয়ে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গে থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।